ওকে, তো আমরা আজকে এখন দেখব হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এই সমাসটা চেনার একদম প্রথম কথাই হচ্ছে এই সমাসটার শুরুতে সংখ্যা থাকে। তাইলে দ্বিগু কিন্তু সে অব্যয়ভাবের মতো না, আর ওই যে পাকিস্তানি পদ্ধতি, অর্থাৎ এটা ভেঙে ভিতরে দেখার দরকার নাই, এটা উপর থেকে দেখলে চেনা যায়। যেমন একটা শব্দ দেখছো ৭-৫, বা সরি, এই দেখো দ্বিগু, স্বয়ং দ্বিগুটা একটা দ্বিগু সমাস। তেপান্তরের তিন, তিন, সে, চৌ, চতু, পঞ্চ, এরকম সংখ্যা দেখলেই, তার মানে তোমার পরীক্ষায় যে ৮টা শব্দ আসে ৫টা পারতে হয়, তার মধ্যে অব্যয়ী ভাবটা চেনাটা সহজ। কি উপসর্গ দেখলে বুঝবে এটা অব্যয়ী ভাব, আর হচ্ছে সংখ্যা দেখলে বুঝে ফেলবা এগুলো হচ্ছে দ্বিগু। তো তোমার দুইটা সহজ না, দ্বিগুটা হচ্ছে সেই সহজ প্রকারের মধ্যে একটা পড়েছে, আর দ্বিতীয় হচ্ছে দ্বিগুর কোনো প্রকারভেদ টকারভেদ নাই, এই জন্যই শুধু চিনার বা পড়াটা সহজ। দ্বিতীয় কথা হচ্ছে যা সারা সংখ্যা আসে এটা মনে থাকে, কিন্তু পরীক্ষায় গুলিয়ে ফেলি, আচ্ছা সংখ্যা যেটা আসে সেটা জানি কি বলে, ওটা কি দ্বিগু বলে না কর্মধারয় বলে না তৎপুরুষ বলে না দ্বন্দ্ব বলে, একটু কনফিউশন হয়ে যায়। এখন থেকে সেটাও তুমি হবা না, কারণ দেখো এই যে দুই, এটা কি একটা সংখ্যা না? তাইলে দ্বিগু যত সংখ্যা, সুতরাং দ্বিগু মানে যেহেতু দুই, দুই যেহেতু সংখ্যা, সুতরাং দ্বিগু দিয়ে যেগুলো গঠিত হবে সেগুলো হবে কি সংখ্যা। ঠিক আছে? যেমন যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষ্য, পরবর্তী বিশেষ্য এবং সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। ঠিক আছে, আমরা তাহলে দ্বিগু সমাস কি কাকে বলে সেটা নিশ্চয়ই চিনতে পেরেছি। তারপরে দেখো চেনার উপায় কি, সংখ্যা বিশেষ্য সমাহার। এখন সব পুরোতে সংখ্যা থাকলেই কি বিশেষ্য হবে, দ্বিগু হবে? এর একটু কনফিউশন আছে। দেখো তোমার পরীক্ষা আসলো ৭-৫, তুমি তো বললাম ৭ শুরুতে সংখ্যা দেখছি দিয়া দিয়ে দ্বিগু, কিন্তু তুমি তো এটাও জানো যেটা জোড়া বুঝায় সেগুলো সব দ্বন্দ্ব হয়, তাহলে ৭-৫ তারা জোড়া বুঝাইছে না, দুইটা সংখ্যার জোড়া, তাইলে এটা তো দ্বিগু হবে না, এটা তাহলে দ্বন্দ্ব হবে। এখন তুমি কিভাবে বুঝবা? তখন তোমাকে মনে রাখতে হবে না শুধু সংখ্যা দেখলেই দ্বিগু হবে না, প্রথমটা সংখ্যা থাকতে হবে, পরেরটা কোনো একটা বিশেষ্য থাকতে হবে। দুইটা সংখ্যা থাকলে আবার হবে না, দুইটা সংখ্যা থাকলে সেটা দ্বন্দ্ব হয়ে যাবে, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং শুধু পরেরটা বিশেষ্য থাকলে হবে না, সবগুলো মিলে একটা সমাহার বুঝাইতে হবে, জিনিসটা একদম সাজানো বা একসাথে একটা সমাহার বুঝাইতে হবে, তাইলে হবে দ্বিগু। উদাহরণ যেমন, আচ্ছা এটা একটা বুঝাই দিলাম যে কি থাকতে হবে, সংখ্যা পূর্বপদের সংখ্যা থাকতেই হবে, যেমন দ্বিগু, তেপান্ত, তিফরা, সে তারা, এগুলো বললাম। তারপরে পূর্বপদের সংখ্যা থাকলেই হবে না, পরপদে বিশেষ্য থাকতে হবে, যেমন ৭-৫ পূর্বপদের সংখ্যা আছে কিন্তু পরবর্তী সংখ্যা নাই, কি আছে? এটা একটা সংখ্যা আছে, সুতরাং এটা বিশেষ্য না, এটা হয়ে গেছে কি দ্বন্দ্ব সমাস। আবার পূর্বপদের সংখ্যা থাকলে, আচ্ছা পূর্বপদের সংখ্যা এবং পরপদে বিশেষ্য হলেই হবে না, অবশ্যই সমাহার বুঝাইতে হবে। যেমন দেখো চৌচালা, এই যে চার চাল যার, এটা তো 4টা চাল একসাথে বুঝাই নেই, সমাহার বুঝাই নেই, এই জন্য এটা বহুব্রীহি। বুঝতে পারছো? আচ্ছা বোধ হয় এটা বুঝো নাই, ঠিক আছে, এটা না বুঝলে আমরা শেষে এরকম একটা কনফিউশনাল জায়গাগুলোকে কিভাবে সলভ করব সেটা নিয়ে আলোচনা আছে, সেখানে দেখো। আপাতত এটাই বুঝো যে 3টা জিনিসের সমন্বয় হতে হবে, সংখ্যা থাকতে হবে, পরটা বিশেষ হতে হবে, সমাহারও বুঝাইতে হবে। এরপর দেখি আমরা একটা একটা করি। যেমন দেখো দ্বিগু সমাস, এই যে দ্বি মানে হচ্ছে দুই, তাহলে দুই গরুর সমাহার। তারপরে দুয়ানি, দুই আনার সমাহার। জোড়া চোখ, দুই চোরার সমাহার, তাহলে দেখো দুবেলা। তেপান্তর, তে মানে তিন, তিন প্রান্তের সমাহার। তে মাথা, তিন মাথার সমাহার। তিলক, তিন লোকের সমাহার। ত্রিফলা, তিন ফলের সমাহার। ত্রিকাল, তিন কালের সমাহার। এমন করে তুমি খালি সমাহার ব্যবহার করে দিবে। এখানে একটা দেখবে চৌরাস্তা, চার রাস্তা সমাহার। চতুর্ভুজ, চতুর্ভুজের সমাহার। চতুষ্পদের সমাহার। চতুর্মোহনার সমাহার। চতুর রঙ্গের সমাহার বা চতুর অঙ্গের সমাহার। তাহলে এইখানে যে শব্দগুলো দেখবে এইখানে দিয়ে একটু প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? যদি প্র্যাকটিসে প্রবলেম হয় তাহলে এই শখটা দেখতে পারো, কারণ এই শখটার মধ্যে সেগুলোই আছে যেগুলো তুমি ওখানে ব্যাস বাক্যেতে ঠিক মতন পারতেছো না বা ভুল করতা। কিন্তু যেহেতু দ্বিগু সমাসের উদাহরণ এই কটার বাইরে যেহেতু নাই, তাহলে তুমি এই কটাকে একদম ভালো করে পড়ে ফেলো, যাতে দ্বিগু সমাস যদি পরীক্ষা আসে তোমাকে যাতে এইখানে কেউ আটকাইতে না পারে। কারণ দ্বন্দ্ব সমাস অনেক দেখলা, অব্যয়ভাবে অনেক সমাস দেখলা, সবচেয়ে কম সমাস হচ্ছে দ্বিগুর উদাহরণ। তাহলে এই হাতে গোনা কয়টাকে কয়েকবার পড়লে তো নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে নিয়ন্ত্রণহীন তুমি কেন করবা? পড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, এরপরে বললাম যেগুলো ব্যাসবাক্য করতে কষ্ট হবে সেখানে এখানে দেখে নিও। যেমন চতুষ্পদী, চতুষ্পদী 4 পদের সমাহার। তারপর হচ্ছে চতুরক্ষের সমাহার। দেখছো? এরপরে দ্বিধার কথা যেটা বলছিলাম শেষে যা বলবো, দ্বিধাটা খেয়াল করো। দেখো দ্বিধা হচ্ছে
দ্বিগু সমাসেরও সংখ্যা থাকে, তারপরে সংখ্যাবাচক দ্বন্দ্বেরও সংখ্যা থাকে। আর একটা তোমরা এখনো পড়ো নাই, কিন্তু ওইটা যখন যাবা তখন তোমরা কনফিউশন পড়ে তখন এই প্রশ্নটা করতেই, তাই জন্য আমি আগেই সমাধান করে দিয়ে রাখি। যেমন সংখ্যাচক বহুব্রীহি বলে একটা কথা আছে। এখন বলা স্যার এখানেও কি 2 একটা সংখ্যা, এখানে 1 গুণে 1 একটা সংখ্যা, এখানে 7 এখানে একটা সংখ্যা, তাইলে আমি কেমনে বুঝবো কোনটা হচ্ছে দ্বিগু, কোনটা হচ্ছে দ্বন্দ্ব, কোনটা বহুব্রীহি? আচ্ছা এবার তাহলে তোমাকে বুঝাই। তোমাকে বোঝানোর জন্য সবচেয়ে সহজ হবে দ্বন্দ্ব বোঝানোর ক্ষেত্রে। দ্বন্দ্বটা সংখ্যা থাকলেই হলেও দুইটা জোড়া যায়, দুইটাই সংখ্যা, তোমার 7 17 6 9 19 20, তার মানে তুমি দ্বন্দ্বটা বুঝে ফেলছো। কারণ দেখো দ্বিগুর মধ্যে কিন্তু এরকম নাই যে দুইটাই 3 4 4 5 এরকম কিন্তু নাই, একটা সংখ্যা পরটা কিন্তু অন্য একটা শব্দ বিশেষ্য, তার মানে দুইটাই কিন্তু সংখ্যা না। তাহলে আমরা দ্বিগুটা বুঝে ফেলছি। হ্যাঁ চার। এবার এই দুইটার মধ্যে পার্থক্য করি, এই দুইটা তুমি কিভাবে পার্থক্য করবা? এই দুইটার মধ্যে পার্থক্য করার কৌশল হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে সমাহার বুঝাচ্ছে কিনা, হ্যাঁ 1 নম্বর কৌশল। 2 নম্বর কৌশলটা হচ্ছে এইটা কি অন্য পদ প্রধান কিনা। এখন আমি দুইটা কথার মানে তোমাদের বুঝাই দিই। দেখো দুবেলা 2 বেলার সমাহার, কিন্তু 1 গুয়ে কিন্তু 1 গুয়ের সমাহার না। তাহলে 1 গুয়ে কি? 1 গুয়ে হচ্ছে অন্য পদ প্রধান, মানে একদিকে গো যার, যারা ব্যাস ব্যবহার করো তারা পারবা, যখন যার দেখছো তখন এমনি বুঝে ফেলছে বহুব্রী। তারপর আমি সহজ করে বলি একদিকে গো যার, যেরকম ঘাওরামি করে একদিকে যার গো একদিকে যে ঘাওরা মানে গো ধরে থাকে, এটা হচ্ছে একদিকে গো যার। তাহলে একদিকে গো যার হবে সেটা হবে কি অন্য পদ প্রধান, মানে অন্য একটা পদ প্রধান হবে। দেখো 1 গুয়ে, তার মানে এখানে 1 কেও বুঝাচ্ছে না, গুয়েকেও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে ঘাওরাকে। এখান থেকে এক রোখা, একদিকে রোগ যার, এখানে একটাকে বুঝাচ্ছে না, একটা রেখাকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে ঘাওরাকে। একতারা, এখানে 1 এবং আকাশের তারা কোনটাকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে ওই যে টুং টুং আর টুং একটা বাদ্যযন্ত্রকে বুঝাচ্ছে। ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক, দ্বিচক্র, দ্বি মানে দুইটা এবং চক্র মানে চাকা, দুইটা চাকাকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে সাইকেলকে। তাহলে যেই শব্দগুলো অন্য পদ প্রধান হবে, অন্য কিছুকে বুঝাবে, ওই সংখ্যা ছাড়া, ওই শব্দ ছাড়া, সেগুলি হবে হচ্ছে অব্যয়ীভাব। তোমরা যখন অব্যয়ীভাব পড়বা তখন জিনিসটা আরো ডিটেলসে বুঝতে পারবা, কিন্তু আংশিক এখন বুঝতে পারছো কিনা। আর যখন সমার বুঝাবে তখন দেখো, যেমন তে মাতা 3 মাতার সমান, ত্রিফলা 3 ফলার সমাহার, এই গেল দুইটা নিয়ম, দুইটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে মোটামুটি একটু মুখস্থের মতন করে ফেলো, তারপর হচ্ছে একটু অনুশীলন বা প্র্যাকটিস করে ফেলো, যাতে পরীক্ষা আসলে তুমি মোটামুটি একটু ধারণা করে দিতে পারো। তাহলে তোমাকে কৌশলও বললাম আর হচ্ছে এই ফ্যাক্ট কিংবা বাস্তবতাও বললাম। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের দ্বিগু সমাস শেষ। আমরা পরবর্তী ক্লাসে কর্মধারায় পড়বো না, কারণ কর্মধারাটা অনেক কঠিন জটিল। কর্মধারাটা পড়বো বহুব্রীহি এবং তৎপুরুষটা আমরা আরো পরে পড়বো। এরপরে ক্লাসে আমরা দেখে ফেলবো প্রাধি আর নিত্য। কারণ তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম এই 5টা সমাস দেখলে, এই 5টা সমাস করার পরে তুমি একটু প্র্যাকটিসে যাও, করে দেখো তোমার এখন কত করে হচ্ছে। আনার মানে 3 থেকে 4টা তুমি কমন ঠিক ঠিক পাবা, ভাগ্য ভালো থাকলে 5টা কমনও পেতে পারো। ঠিক আছে, এই লোক আগে নিয়ন্ত্রণ নিয়ে ফেলো। এইটা শেখা হয়ে গেলে পরে, এই 5টা প্রকার শেখা হয়ে গেলে পরে তারপর আমরা একটা করে কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী এগুলো পড়ে ফেলবো। এগুলো যে একেবারে আহামরি কঠিন বলতেছি দেখা তোমরা এটা ভেবে নিচ্ছ অনেক কঠিন, এমন না। যখন পড়া শুরু করবে দেখবা তার মধ্যেও না সহজ সহজ নিয়মতান্ত্রিকতা বা সহজ কৌশল আছে। তোমাদের বন্ধুর মধ্যে মহল আছে না, ওরা কি তৎপুরুষ কর্মধারয় বহুব্রী পারতেছে না? ওরা কি এলিয়েন? ওরাও তো পারতেছে, তখন বুঝবা ওরা যদি পারে আমি কেন পারবো না। আসলে এত কঠিন না, কিন্তু তুলনামূলক যেহেতু এগুলোর মধ্যে একটু জটিলতা বেশি, এই জন্য আমরা একটু পরে পড়বো। আমরা আগে 5 প্রকারকে কন্ট্রোলে নিয়ে আসি। ঠিক আছে, আরো বলতেছি এই 5 প্রকারকে কন্ট্রোলে আনার পরে একটু প্র্যাকটিস করবা, করার পরে তারপর সে 3 প্রকার পড়তে যাবা। ওকে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নিত্য এবং প্রাদি সমাসের সেই ক্লাসটিতে।